স্টুডিওতে রয়েছেন জগন্নাথ সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ, লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। স্বাগত আপনাকে। নমস্কার। জগন্নাথ দা, প্রথম প্রশ্ন, গৃহযুদ্ধের মুখোমুখি হয়ে গেলেন? একদমই না, কারণ ভারতীয় জনতা পার্টির নিয়মে চলে। ভারতীয় জনতা পার্টির দরজা খোলা, কিন্তু ঢোকার সময় ঢুকলেও বেরোনোর সময় তাকে একা একাই যেতে হয়। তাই এই গৃহযুদ্ধ কোনো মতেই বলা চলে না। উল্টো আমার পক্ষে এটা আরো সহজ হলো এই কারণেই যে তৃণমূল আদর্শ নেই, তাদের চাওয়া পাওয়া আর লুটে খাওয়ার একটা সুযোগ, আর সেই সুযোগ পদ কেন্দ্রিক, অর্থাৎ বিধায়ক এমপি কেন্দ্রিক হয়। আর সেই কারণে সেই পোস্ট যারা আশায় ছিল পদত্যাগ করে সে লোকসভার টিকিট না পেয়ে তৃণমূলের নাম লেখালো, আর তৃণমূলের লোকেরা তাকে মেনে নেবে কেন? এখানে আমি যতদূর জানি যে রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারের নাম প্রথমে 2019 সালে আসেনি। বিজেপি এটা খুব ভালো করে জানে যে লোকসভা নির্বাচন লড়তে গেলে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি একটা গ্রহণযোগ্য মুখ ছিল। তাহলে মুকুটমণির গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আজকে প্রশ্ন তুলছেন কারণ তিনি তো মানুষের ভোটে 2021 সালে ভোটে জিতে এসেছেন, কিন্তু কোনো টেকনিক্যাল কারণে না হওয়ার কারণে আপনাকে টিকিট দেওয়া হয়েছিল। ক্লিয়ার হওয়া দরকার, 2019 সালে আমি অর্থাৎ 17 থেকে দায়িত্ব পালন করি। আমি প্রথম ইচ্ছাকৃত তলায় মাটি থেকে সংগঠনটা বুথ থেকে শুরু করেছিলাম। তারপর ওখান থেকে অখণ্ড দুটি জেলা, একটা জেলা ছিল, সেই জেলার আমি জেলা কমিটির সদস্য প্রথমে হই বুথ থেকে। পরবর্তীকালে আমি অখণ্ড জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আমি সংগঠন দেখতাম সাউথে, নর্থের সাইডে নদিয়ার। আর সেখানে আমার বাড়ি যেহেতু সাউথে, জেলা ভাগ হলে আমাকে এখানকার প্রেসিডেন্টের দায়িত্ব যখন দেওয়া হয়, তখন সাউথ জেলাটা, নদিয়া সাউথটা বিজেপির সবচাইতে দুর্বল সংগঠন। নর্থে ইতিমধ্যেই আমাদের দুবার এমপি জিতেছে। আমাদের শ্রদ্ধেয় সত্যব্রত মুখার্জি, তিনি এমপিও হয়েছেন, একবার তিনি মন্ত্রীও হয়েছেন, রাষ্ট্রমন্ত্রী। আপনি তো সাংগঠনিক কথা বলছেন। নদিয়া জেলা কখনোই বিজেপির জেলা ছিল না, বরং আপনি যে এলাকার সাংসদ সেটা অনেক বেশি বামপন্থী মনোভাবাপন্ন মানুষের বসবাস, এবং সেখানে আমরা দেখেছি যে কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারী তিনি বিধায়ক ছিলেন, সেখানে আগে বাম বিধায়ক ছিল। 2019 সালে রামের ভোট বামে গিয়েছিল। 2024-এ সেই সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে মতুয়া ভোট, সেটাও মুকুটমণির দিকে চলে যাবে, কারণ মুকুটমণি অধিকারী তিনি মতুয়া সম্প্রদায়ের মুখ। আপনার কাছে লড়াইটা কঠিন হয়ে গেল না? দেখুন, যদি বলেন বামের ছিল, একমাত্র রানাঘাট বামের ছিল, বাদ বাকি কোথায় বামের ছিল না। ওটা কংগ্রেসেরই গড় ছিল, তৃণমূলেরই গড় ছিল। সেই কারণে এই তত্ত্বটাও ঠিক নয়। পার্টির সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো জেলা সভাপতিকে টিকিট দেব না, কিন্তু সার্ভে রিপোর্টে আমারই নাম জনপ্রিয়তায় শীর্ষ ছিল। আর সেই কারণে একজন আনকরা, মুকুটমণি কোনোদিন বিজেপিও করেনি, মিস কলেও প্রাইমারি সদস্য সেই সময় ছিল না। মুকুটমণির বাবা তিনি সিপিএম করতেন। আমার হাত ধরে 6 মাস আগে আমি দলীয় পতাকা তুলে ধরে আমি জয়েন করিয়ে, মানে আপনার শিষ্য মুকুটমণি অধিকারী? মুকুটমণির সঙ্গে শিষ্যত্বের কোনো ব্যাপার না, ওর বাবাকে আমি নিজে হাতে সিপিএম থেকে বিজেপির পতাকা ধরিয়ে আমি জয়েন করেছিলাম। তাই মুকুটমণি কোনোদিন বিজেপিও করেনি, মুকুটমণি কোনো পরিচিত মুখই ছিল। আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল যখন বিজেপিতে ছিল? আমি তাকে চিনতাম না, ছেলে না মেয়ে মুকুটমণি। নয়নমণি নামটা যেমন ছেলেরও হয়, মেয়েদেরও হয়, ঠিক মুকুটমণিও। আমরা যখন আশায় ছিলাম, কর্মীরা সমস্ত মণ্ডল সভাপতি, বুথ কর্মী সকলেই হল ঘর বোঝাই করে সেদিনকে অপেক্ষা করছিল। এর আগে আমাদের ওখানে কোনো জেলা পার্টি অফিস ছিল না, একজনের দোকান ঘরে, রাখাল সাহার দোকান ঘরে বসে পার্টি চালাতাম আমি। নতুন সদ্য জেলা দোকান ঘরে পার্টি অফিস চালাতাম, আর বুথে বুথে গিয়ে সংগঠন করতাম। আর সেই জায়গাটা একটা মজবুত ভিত তখনই তৈরি করেছিলাম। তারপর যখন তিনি 5 বছরের শর্তে, যে তিনি 5 বছর গ্রামে ডাক্তারি করবেন, সেই শর্তে শান্তনু ঠাকুর, যিনি আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রীয় মন্ত্রী,
শান্তনু ঠাকুর, তার বাড়িতে নিয়ে গিয়ে ওর বাবাকে পরিচয় করে দিয়েছিলাম। কারণ তিনি মতুয়া সম্প্রদায়ের লোক হলেও মতুয়া অর্গানাইজেশন তিনি করতেন না, হয়তো তৃণমূলের সঙ্গে তার মতুয়া অর্গানাইজেশনের যোগ ছিল। তাই শান্তনুর সঙ্গে তার যোগ ছিল না, আমি যোগ স্থাপন করেছিলাম। আমি বলেছিলাম আমার জেলাটা যেহেতু মতুয়া, মানে আপনি বলছেন মুকুটমণি অধিকারী এবং তার বাবা হচ্ছে হঠাৎ বিজেপি দিয়েছিলাম। মুকুটমণি অধিকারী এবং তার বাবা হঠাৎ বিজেপি, এবং আপনার হাত ধরেই বিজেপিতে আসা, সিপিএম থেকে বিজেপি, সিপিএম থেকে বিজেপিতে আসা। আপনি কোথাও অপরাধ বোধ কাজ করছে মনে, যে ভুল হয়েছিল? না, ভুল নয়, দরজাটা খুলতে হয়। বিজেপির কিছু ছিল না তখন, তো কংগ্রেস থেকে, সিপিএম থেকে, তৃণমূল থেকে দলে দলে এসে আমি তাদের জয়েন করেছি। তার মধ্যে মুকুটমণির বাবাও একজন, ভূপাল অধিকারী। আপনি পেশায় শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। কিছুদিন আগে বোধহয় মাসখানেক, কয়েক মাস হয়েছে আপনি রিটায়ার করেছেন। এক বছরের বেশি সময়। আমার স্পষ্ট মনে পড়ছে যে শান্তিপুরের একটি স্কুল থেকে আপনি শিক্ষকতা করতেন। একজন শিক্ষক রাজনীতিতে আপনি এসেছেন। রাজনীতিকে সবাই বলে কদর্য পাক, এতটাই নোংরা, কুসংস্কৃতি, কুভাষা ইত্যাদিতে এতটাই জঘন্য হয়ে উঠেছে বলে সাধারণ মানুষের অনেকে মনে করেন। সেই রাজনীতিতে আপনি হঠাৎ এলেন কেন? একজন শিক্ষক হয়ে হঠাৎ রাজনীতিতে এলেন কেন? এবং সেটা বিজেপির মতো একটা রাজনৈতিক দল যাকে সবাই সাম্প্রদায়িক দল বলে। ঠিক, একদম সঠিক। আমার মনের মধ্যে একই অবস্থায় ছিল। আমি ছাত্র অবস্থায় একটা সময় ছোট্টবেলায় পারিবারিক সূত্রে একটা ঘরানা ভোট হয়তো কংগ্রেস, কিন্তু যখনই আমার চেতনা ফিরল, অতীত দিনের ইতিহাস পড়তে থাকলাম, নেহরুর দেশভাগের ইতিহাস, কংগ্রেসের যে কার্যকলাপ, এটা পড়ে আমার তাদের প্রতি একটু ঘৃণা জন্মেছিল। কিন্তু সাম্যবাদকে দেখে বামপন্থী ভাবনাও একটু ভালো লেগেছিল, কিন্তু পরবর্তীকালে তাদের বিভিন্ন পুস্তকাদি পড়ে আমার মনে হলো এদের দিশা ভুল। এর দ্বারা কখনই মনে আপনার একটু বামপন্থা আছে। আমি সমাজের কাজ করতে চাই। আমি পরবর্তীকালে আমি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। ওই বন কাটা, বাগান কাটা নিষিদ্ধ, চোলাই মদ বন্ধ, এরকম একটি সংগঠন যার নাম ছিল আইডিয়াল ইউথ সোসাইটি। অপকর্মের বিরোধিতা করতাম এবং সেই সময় আমি নিজে 4-5টি ইলেকশন গেছে, আমি ভোট দেইনি। কারণ রাজনৈতিক নেতা সম্পর্কে আমারও এরকম ধারণা ছিল। কিন্তু যখন দেখলাম দেশ বিরোধী শক্তি ভারতবর্ষকে মধ্য এশিয়ার সবচাইতে বাধা ইসলামিক কান্ট্রি বানানোর জন্য বিভিন্ন কার্যকলাপ চলছে, আর ইতিমধ্যেই আমরা বোম্বাই বিস্ফোরণের ঘটনা ঘটে যাওয়ার পর সংঘ সম্পর্কে আমার একটা ধারণা জন্মেছিল যে জাতীয়তাবাদী ডিসিপ্লিন সংগঠন। আমাকে রাজনীতির প্রতি আমার বিতৃষ্ণা ছিল। আমি সেদিনকে সংঘের সঙ্গে যুক্ত হয়েছিলাম। 22 বছর সংঘের বিভিন্ন দায়িত্ব নিয়ে বিভাগ কার্যবাহ, তৎসঙ্গে আমি নিজে জীবনে খেলোয়াড়, ইউনিভার্সিটি লেভেল 2টি বিষয়ে 86 কল্যাণী ইউনিভার্সিটির হয়ে পার্টিসিপেট করেছি, কাবাডি এবং জিমন্যাস্টিক্সে। তাই আমি পরবর্তীকালে সংঘের একটি খেলাধুলার তার সঙ্গে যুক্ত হই, যৌথ দায়িত্ব পালন করি। পরবর্তীকালে আমাকে বলা হলো রাজনৈতিক ক্ষেত্রে কাজ করুন। আপনার মধ্যে এখনো আরএসএস পন্থা কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরএসএস হচ্ছে দেশ বিরোধী, আরএসএস এর লোকজন বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত হয়। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অরাজনৈতিক এবং দেশপ্রেমিক সংগঠন। তাদের জাতীয়তাবাদী হচ্ছে তার ভিত্তি, রাষ্ট্রবাদ হচ্ছে তার আধার। আর তাই বিশ্বাস করার পর তখন তারাই আমাকে বলেছিল ভালো মানুষ যদি না যায় তাহলে তো সেখানে চোরেরা, ডাকাতেরা, তোলাবাজরাই অধিগ্রহণ। আচ্ছা, আপনি আদর্শের কথা বলছেন, রাজনীতিতে আদর্শের কথা বলছেন, যেটা আজ বিরল। আপনার চোখে গান্ধীজি না গডসে, কোনটা? আপনি ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী বিজেপির। গান্ধীজি না গডসে আপনার কাছে আদর্শকে? দেখুন, গান্ধীজির যে কিছু কাজ এটা আমি খুব পছন্দ করি, ঠিক তেমনি গডসের মধ্যেও দেশপ্রেম ছিল। এখানে তিনি যে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে, পেছনে যে যুক্তি ছিল, শুনুন ধর্মবতার বলে যে বইটি আপনি যদি পড়েন দেখবেন তার ক্লিয়ার সবকিছু দেওয়া আছে। একসঙ্গে কি করে মেলাবেন? দুটো তো আলাদা বিন্দু, একটা সুমেরু, একটা কুমেরু, দুটো আলাদা। মোটেই বিন্দু নয়, দুজনাই দেশপ্রেমিক, কিন্তু পন্থা গডসেকে আপনি দেশপ্রেমিক বলছেন, একজন চরমপন্থী। এবং গডসে যেটা নিজেও ওই গান্ধীজিকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, কিন্তু কিছু তার ডিসিশন, গান্ধীজির ডিসিশন, সেটা তার কাছে ভালো লাগেনি। মনে হয়েছিল তার কাছে ইনি বেঁচে থাকাই সবচাইতে দেশের বড় ক্ষতি হচ্ছে। পাকিস্তানের
প্রাপ্য অর্থের জন্য মুভমেন্ট করছেন, জাতির পাকিস্তানের জনকের সম্পদ ভাগের হত্যাকারী কথা গডসে বলছেন। আপনার আইকন না, তার কিছু কাজকর্ম ভালো, তার যে গান্ধীজিকে হত্যা করাটাকে আমি সমর্থন করি না। ঠিক তেমনি গান্ধীজির যে জাতীয় আন্দোলন, ইংরেজ তাড়ানোর জন্য যে মুভমেন্ট তিনি করেছেন, তার যে আত্মত্যাগ, তার দেশের অহিংসা জন্য, আন্দোলনকে আপনি সেটাও সমর্থন করেন। অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু দেশের সঙ্গে যে গান্ধীজি বলেছিলেন আমার মৃতদেহের ওপর দেশ ভাগ হবে, অর্থাৎ তিনি কোনো মতেই হতে দেবেন না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম তিনি দেশভাগ মেনে নিয়েছেন। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো, দীর্ঘদিন আপনি এমন একজন মানুষ যে আপনি সুকান্ত মজুমদারের সভাপতিত্বেও কাজ করছেন, দীর্ঘদিন দুই সভাপতিকে দেখছেন, আপনার চোখে বেস্ট কে দলকে সব থেকে ভালো নেতৃত্ব দিতে পারবেন, সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ? কে সব থেকে ভালো সভাপতি? দেখুন, সবাই ভালো, এই কারণেই বলবো। না, যদি একজনকে বেছে নিতে দিলীপ বলি, দা, না না, যদি একজনকে বেছে নিতে বলি, এইভাবে তো মূল্যায়ন হয় না। যদি জনগণ আপনাকে বলে আপনার চোখে সব থেকে ভালো সভাপতি কে? বেস্ট সভাপতি আমি বলবো অমিত শাহজি। তিনি যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তুলে ধরেছেন, তিনি যেখান থেকে ভারতবর্ষে তার যে প্রভাব বিজেপির বিস্তার করিয়েছেন, এটা এই মুহূর্তে তার কাজটা আমার সবচাইতে ভালো লাগে। রাজ্যস্তরে আমি দিলীপ দাকেও বলবো, তিনি যে জায়গা থেকে বাংলায় একটা ভালো জায়গায় এনেছেন, তারও যেমন একটা কদর আছে, ভোলা যায় না। সুকান্ত ঠিক মজুমদারের তেমনি নেতৃত্বে 35 সিট হবে। আজকে সুকান্ত মজুমদারের মতো একজন শিক্ষিত এই মুহূর্তে তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেটাও আমাদের কাছে 35 সিট হবে। আমার কাজ, দিলীপ ঘোষ 18টা আমার কাজ সিট। তাদের মূল্যায়ন করে ভোট দিয়ে কে কত পার্সেন্টেজ, এটা আমার বিচার দিলীপ করার ঘোষ নয়। 18টা বিচার- সিট, তার সভাপতিত্ব থাকাকালীন 18টা সিট এসেছিল। অমিত শাহ বলে গেছেন আপনার চোখে বেস্ট সভাপতি, তিনি ছিলেন এক সময় কেন্দ্রীয় সভাপতি, তিনি বলে গেছেন 35। প্রধানমন্ত্রী বাংলাদেশে বলে গেলেন 42টায় 42টাই চাই, 18-42। যদি দেখা যায় 18টা সিট পূর্ণ না হলো, তো কোথাও কি মনে হবে যে সুকান্ত মজুমদার পারলেন না? মোটেই এরকম অবস্থা নেই। আমরা যখন এইখানে বাংলায় একটা সিট, দুটো সিট ছিল, 2 থেকে 18-16 বেড়েছে। তা সে জায়গায় আমরা এই মুহূর্তে 16তে দাঁড়িয়ে থাকলেও আমাদের সিট বাড়বে। রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথা হয় না। আমরা নেপোলিয়নের সেই যুদ্ধ জয়ের কাহিনী জানি, সেখানে কোনো আলস পর্বত নেই, এবং সেই সেনাবাহিনী নিয়েই যে অলঙ্ঘনীয় আলসকে ডিঙিয়ে পিছন দিক থেকে শত্রুপক্ষকে ঘায়েল করে সে যুদ্ধেও নেপোলিয়ন জয়লাভ করেছিলেন। তাই এটা যুদ্ধের একটা স্ট্র্যাটেজি। তাই নির্বাচনী যুদ্ধে একই কথা, আমরা 42 টার্গেট করতেই পারি, কেউ 35 টার্গেট করতেই পারি। এটা অপরপক্ষে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি বলছেন, অধিবেজে গোকুলে বাড়িছে। রাজনৈতিক বিরোধীরা কুৎসা করলেও, রাজনৈতিক অভিযোগ আনলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগও এখনো না আদালতে না জনতার দরবারে প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক মানেন? মানুষ গালাগাল দেবে এবং সেটা ব্যঙ্গ করবে। তাই মমতা ব্যানার্জি, অর্থাৎ ব্যানার্জি পরিবার সবচাইতে বেশি সুখ সুবিধা নিয়েছে বিভিন্ন চিট ফান্ডের টাকা থেকে। আমার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বলছেন তালির চালায় থাকেন। তারপর মমতা ব্যানার্জিকে কি করে না, অভিষেক সৎ বলতে বন্দ্যোপাধ্যায় পারেন? মমতা ব্যানার্জি সৎ নয়। কুণাল ঘোষ বলেছে সবচাইতে মমতা ব্যানার্জি ওই চিট ফান্ডের সুযোগ সুবিধা পেয়েছেন। তারপর আমি সেই কুণাল ঘোষ তো এখন দলেই রয়েছেন, দলের রাজ্য সাধারণ সম্পাদক। অর্থাৎ আরো বেশি কিছু না বলে দেয়, ফাঁসিয়ে না দেয়, সেই জন্য তাকে পদ দিয়ে হয়তো সন্তুষ্ট রাখা হয়েছে। আমরা দেখেছিলাম মদন মিত্রকে একদিন এড়িয়ে গেছিল, দিদি মদনকে কাছে নিয়ে নিল। মদন হয়তো হুমকি দিয়েছিল গোপন কথা ফাঁস করে দেবেন, তাই মদনকে ভয় পেয়ে আবার মদনকে কাছে টেনে নিয়েছিলেন। তাই মমতা ব্যানার্জি সৎ নয়, আজকে দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রানী আজকে সবাই বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎ। সবচাইতে মিথ্যা কথা বলার স্বভাব দেখা যাচ্ছে, ভুল ভালো বকেন, এখন তার মস্তিষ্কেরই ঠিক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি চোখে দেখেন? সবাই তো বলেন বিরুদ্ধে যুবরাজ, যেভাবে- সাহসী, স্পষ্ট বক্তা। দেখুন, রাজনৈতিক দল হিসাবেই আমি তৃণমূলকে মনে করি না, একটা কোম্পানি। আর সেই কোম্পানির এখন সিইও হচ্ছে অভিষেক ব্যানার্জি, আর তার ব্র্যান্ড নেম মমতা, অ্যাম্বাসাডার হচ্ছে মমতা, আর তার কোম্পানির এখন মালিক হয়ে গেছে অভিষেক ব্যানার্জি। তাই একটা পারিবারিক কোম্পানির বিরুদ্ধে সেই কোম্পানির সদস্য কখনই বলতে পারে না। জগন্নাথ সরকার প্রথমবার ভোটে জিতেছেন, আবার তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রানাঘাটের মানুষ বিজেপি সরকারকে ভোট দেবে কেন? কারণ আমার স্পষ্ট মনে পড়ছে 17ই ডিসেম্বর একটা তারিখ,
যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023 সাল সম্ভবত 17ই ডিসেম্বর 2022 অথবা 2023, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটে লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন, রানাঘাটে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে জগন্নাথ সরকার টিকিট পাবে না, আমার নাম করে লিখে রাখুন। আমার স্পষ্ট মনে পড়ছে ওই দিনের কথা। তো সেই জগন্নাথ সরকার টিকিট পেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দেবেন? আমি তো সেদিনকে বার্তা দিয়ে দিয়েছিলাম যে বোধহয় করাপশনে ফেঁসে গিয়ে অভিষেক ব্যানার্জি বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, না হলে আমি টিকিট পাবো কি না উনি বলেন কি করে। আর এটাও আমি গ্যারান্টি দিয়েছিলাম, অভিষেকের কথায় যেদিনকে ভারতীয় জনতা পার্টির টিকিট দেওয়া হবে কি না হবে নির্ণয় হবে, আমি সেদিনকে বিজেপিই করব না। আর আমার বিশ্বাস ছিল অভিষেকের কথা বিজেপি শুনবে না, আমরা বিজেপির একদম একটাই দল করি, মানে আমি ঠিক বুঝলাম না। শুনলো না বলেই তো আমি টিকিট পেলাম। অর্থাৎ অভিষেকের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে আমাদের সেটিং নেই। ফুল মিষ্টি পাঠাবেন, ক্যামাক স্ট্রিটে ফুল মিষ্টি নিয়ে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন? আমার দেখা করার কোনো প্রয়োজন নেই, আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে সম্পর্ক স্থাপনেরও দরকার নেই। উনি যেভাবে জবাব দিয়েছিলেন তার নিজস্ব দলীয় সভায়, আমি তার উত্তরটাও দিয়েছিলাম যে অভিষেক ব্যানার্জি যদি আমার দলের টিকিট দেয়, আমার টিকিটের নিয়ন্ত্রক হয়, আর সেদিনকে আমি বিজেপি করব না। তাহলে সেই কারণেই কি আপনার মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হলো জয়েনিং এর একদিনের মধ্যে? হতে পারে, আমাকেও ছিল অনেকভাবে, কিন্তু আমি বলেছিলাম 20 কোটি কেন 200 কোটি আর একটা শূন্য বসালেও জগন্নাথ, মানে আপনার থেকে তৃণমূলের তরফ থেকে অফার গেছিল টাকা দিয়ে কেনার জন্য? অফার চেষ্টা সরাসরি না হলে আমার বাড়িতে 4 বার লোক পাঠানো হয়েছে কেনার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন? স্বাভাবিক দলের যারা তারাই পাঠায়, এটা তো দলই নয়, তাই আমি নিশ্চিত বলতে পারি 20 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। লাস্ট 20 কোটি বলা হয়েছে, তারপর বলা হয়েছিল কত চান, সেটা বলতে পারবো না, ব্ল্যাঙ্কই পূর্ণ। এটা আমি নট পার্সেল, বিজেপি করি আদর্শবাদের জন্য করি। যখন কেউ ছিল না তখন আমি 22 বছর একই আদর্শে সংগঠন করতাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন দায়িত্ব নিয়ে গ্রামে গ্রামে রাত্রিবাস করেছি, এমন একাধিকবার শাখায় শাখায় যেতাম। তখন সিপিএমের রাজত্ব একটা বিপজ্জনক জায়গা, তাই সেই আমলেও একই আদর্শে কাজ করছি। মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক ছিলেন, জয়েনিং হলো রাস্তায়, ওপেন ফ্ল্যাগ দিলেন তৃণমূলের হাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, টিকিট ঘোষণা হলো, মুকুটমণি অধিকারী পেলেন। চিত্রনাট্যটা কোথাও মনে হচ্ছে না একটা জলের মতো পরিষ্কার? এবং একই সঙ্গে এটাও আপনার কাছ থেকে জানতে চাইবো যে মুকুটমণি অধিকারী সেখানে টিকিট পাওয়া মানে ধরে নিতে হবে যে ওই লোকসভা কেন্দ্রে আর কোনো অপশন ছিল না তৃণমূলের হাতে, এটাই কি সত্যি? আপনি কি মনে করেন? ওখানে যেটা অবস্থা আছে, তৃণমূল একদম নীল হয়ে যাওয়ার মতো অবস্থা। সেখানে দাঁড়িয়ে যে সংগঠন আজকে বিজেপির রমরমা কারবার, যত সার্ভে এসছে রানাঘাট লোকসভা সবচাইতে ভালো অবস্থায়, এবং শুধু তাই নয়, ওই সিটে তৃণমূলের কে দাঁড়াবে সেই লোকটাই ঠিকমতো পাওয়া যাচ্ছিল না, এবং এই কারণেই তারা মুকুটমণি অধিকারীকে তারা চান্সটা দিয়েছে, এই কারণেই তিনি ক্যান্ডিডেট হয়েছেন। আর তারও ইচ্ছা, একবার দাঁড়ানোর ইচ্ছা ছিল, তাই দাঁড়ানোটা বড় কথা নয়, জেতাটা বড় কথা। শখ পূরণ একদম। আচ্ছা, আপনি বলছেন 20 কোটি টাকারও বেশি অফার আপনাকে তৃণমূল কংগ্রেস করেছে। লোকসভা নির্বাচনে আপনি কোনগুলোকে জনমানুষের কাছে প্রচার করবেন? প্রথমত তো সিএ আছে, সব সিএ কে এবার আপনারা প্রচার করবেন, কারণ আপনার লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটার একটা বড় ফ্যাক্টর। পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ মোদিজির আদর্শে, বিজেপির আদর্শে সম্পূর্ণ ভর করে তারা সবচাইতে বেশি বিজেপি। এখানে মতুয়ারা যেহেতু পিছিয়ে পড়া সমাজের মানুষ, তাই তারা বেশিরভাগই বিজেপি করে। তাই যদি শুধু মতুয়া পরিবারে, দেখুন ঠাকুর পরিবারের 2 জনা লোকসভার ক্যান্ডিডেট ছিলেন। আজকে মমতা বালা ঠাকুর ছিলেন এক পক্ষে তৃণমূলের পক্ষে, অপর পক্ষে শান্তনু ঠাকুর। আজকে সবচাইতে যিনি ছিলেন বড় মা, আর আমাদের শান্তনু ঠাকুরকে তিনি কিন্তু সমর্থন করেনি, মোদিজি বিজেপি তাকে টিকিট দিয়েছিল। দেখা গেল মমতা বালা হেরে গেল, শান্তনু
ঠাকুর জিতে গেল। অর্থাৎ পিছিয়ে পড়া সমাজের মানুষরা বিজেপি করে, তাই মতুয়ারাও বেশিরভাগ বিজেপি করে। কেউ যদি লোভের বশবর্তী মতুয়া সংগঠন ছেড়ে তৃণমূলে নাম লেখায়, তাই বিজেপির লোকেরা একজনও সেই তৃণমূলে জয়েন করবে না, কারণ নাগরিকত্বের বিরোধিতা করেছে একমাত্র মমতা ব্যানার্জি। নাগরিকত্ব আইন পাশের পরও তারা যেভাবে সরকারি সম্পদ ধ্বংস করেছে, মালদা মুর্শিদাবাদে আজকে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, তাই মতুয়ারা বুঝে গেছে যে তৃণমূল মানেই নাগরিকত্বের বিরোধিতা করা, তৃণমূল মানেই কাটমানি তোলা, তাদের নাগরিকত্বের অধিকার নেই বলে মিছিলে যেতে বাধ্য করা, তাদের বিভিন্নভাবে তোলাবাজি থানা দিয়ে তুলে নিয়ে অতিরিক্ত টাকায় আদায় করা, ছেলে মেয়ের চাকরি হলে ডিআইবির ইনস্পেকশনের নামে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া, ভোটার কার্ড আই কার্ড হলেও সে তাকে তখন টাকা দিতে দলকে বাধ্য হয়। অর্থাৎ তোলাবাজির একটা সুযোগ, তোলাবাজি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, আর সেই কারণে তারা সিএর বিরোধী। বেশ, আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে করতে চাইবো। একের পর এক দেখা যাচ্ছে বিভিন্ন দলের লোক বিজেপিতে ঢুকে যাচ্ছে, কি খুব সসম্মানে দলে নিয়ে নেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা টিকিটও পেয়ে যাচ্ছেন। হয়তো দেখা যাবে এরকম অনেকেই আছেন তারা টিকিট পাবেন, যারা কান্নাকাটি করছেন এই মুহূর্তে। এটাকে পছন্দ করেন? দীর্ঘদিন আরএসএস করেছেন, বিজেপি করেছেন, নীতিহীনতা দলের প্রতি তথাগত রায় নিয়ে মুখ খুলেছিলেন, পছন্দ করেন? একদম পছন্দ নয়। আর যার কারণে আমি নিজেও সমস্ত অফারকে আমি গ্রহণ না করে আমি ভারতীয় জনতা পার্টিতে এসে, আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক, তাই সেই সৈনিক হিসাবে কাজ করে যেতে চাই। আর দলের প্রতি আমার আস্থা আছে, দল কখনই ভুল সিদ্ধান্ত নিতে পারে না, দলের সঠিক তার মর্যাদা দেবেই। দরিদ্র কৃষক ঘরের সন্তান শুধু নয়, সমস্ত রকম কৃষি কাজ করেই, পড়াশোনা করে শিক্ষকতা করেছি, সেখান থেকে সংগঠন করে আজকে এই জায়গায়, সম্মানীয় জায়গায় আসতে পেরেছি। কত ভোটে একমাত্র বিজেপিতেই সম্ভব। নরেন্দ্র দামোদর মোদী চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, এবং আমার মতো কৃষকের দরিদ্র পরিবারের সন্তান থেকে সংগঠন করে আজকে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, গ্রামে কাদার মধ্যে বাস করে। আমার বাড়ি, এখনো আমি গ্রামে বাস করি। এক সময় আপনার ঘরের লোক দলের প্রতি মুকুটমণি অধিকারী, তাকে কত ভোটে হারানোর চ্যালেঞ্জ দিচ্ছেন? দেখুন, একটা স্লোগান তুলে ধরছে, তাদের বিশ্বাস যে মোদিজি 400 পার বলছেন, জনতা বলছে এখানে রানাঘাটে 4 লাখ পার হবে। 4 লাখের চ্যালেঞ্জ দিচ্ছেন। জগন্নাথ সরকার বলছেন মুকুটমণি অধিকারী একসময় পুরুষ না মহিলা তিনি সেটাই বুঝে উঠতে পারেননি, কখনো তার সঙ্গে মুখোমুখি সৌহার্দ্য বিনিময় হয়নি। দীর্ঘদিনের আরএসএস কর্মী, তিনি কখনোই দল বদলে বিশ্বাসী নয়। তৃণমূলের একাংশ যারা দলে ঢুকে দলের খারাপ চাইছেন, সেটা তার পছন্দ নয়। NKTV বাংলায় রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময়, মূল্যবান সময় দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।